এখন হচ্ছে বিকেলবেলা, বেলা 5টা বাজে। এই যে দেখুন কি ঝুম বৃষ্টি হইতেছে। তো বারান্দার রুমগুলোতে যে যার জায়গায় ঘুমাচ্ছে, সেজন্য আমি বারান্দায় যেতে পারছি না। আমি আমার রুমের জানালা দিয়ে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শুনুন বৃষ্টির শব্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই তো আমের আচার দিয়ে শুরু করে দিলাম। সকাল সকাল আমের আচারটা বানিয়ে নিচ্ছি। তো গতকালকে তো আর আমের আচার বানানোর সুযোগ পেলাম না, কারণ অনেক কাজ হয়ে গেছে গতকালকে। আর রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আশা করেছিলাম যে রাত্রে বানাবো, কিন্তু এতটা ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট বারে বারে চলছে আর আসছে আর গেছে, এইরকম একটা অবস্থা। তো সেই জন্য আর রাত্রে কিছু করিনি। এই তো সকাল সকাল এখন আচারটা বানিয়ে নিচ্ছি। তবে দুঃখের বিষয়, আমি কিন্তু রেসিপি আকারে শেয়ার করতে পারলাম না, ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো, তাই এখন আবার ক্যামেরাটা অন করলাম। আমার সব আপুরা এই দিদিভাইরা এই সুন্দর সুন্দর করে আচার বানাতে পারে। তো এক একজনের বানানোর ধরন এক এক রকম, এই আর কি, আর কিছুই না। তবুও আমি বলে দিচ্ছি, তো নতুন যারা আছে তাদের জন্য হয়তো একটু হলেও উপকার হতে পারে। এখানে 1 লিটার থেকে একটু কম আছে সরিষার তেল দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আমি এই 3টা জিনিসই দিয়ে ভালো করে সেগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমার পরিমাণ মতো মিষ্টি, কেউ কম খায় কেউ বেশি খায়, যে যেরকম খায় সেই অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। চিনিটা নাড়াচাড়া করতে করতে তেলের মধ্যে যখন গলা পাকিয়ে আসছে আর চিনিটা লালও হয়ে গেছে, তখন আমি আমগুলো দিয়ে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আমগুলো দিয়ে দিলাম তখন কিন্তু এই তো চিনিটা ছেড়ে দিয়েছে। দেখুন কতটা রসালো হয়েছে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মাশাআল্লাহ কালার কিন্তু এসে গেছে, তার বেশি সময় লাগবে না। আর ওইদিকে আমি অফ ক্যামেরায় 5 ফোড়ন এবং শুকনো মরিচ শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। তো সেইগুলো নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেব। এই তো শুকনো খোলায় শুকনো মরিচ আর 5 ফোড়ন তেলে নিয়েছি। এখন এগুলো শিলপাটায় গুঁড়ো করে নেব। আর এই যে এদিকে মাশাআল্লাহ আমার আচারটা হয়ে গেছে। এই যে যখন দেখবেন আম থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন আমার তেল কিন্তু উপরে বেশি উঠেছে, তখনই বুঝবেন যে আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। তো আর আমি আমের আচারটা বানিয়েছি, চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না, আবার একেবারে লো হিটেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা ভালোভাবে হবে না আর কি। এই তো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু আমার সিটকি মরিচ, সেজন্য পরিমাণে কমই দিয়েছি, যেহেতু আমি এখানে গুঁড়ো মরিচও ব্যবহার করেছি একটু কালারের জন্য। তো সিটকি মরিচ বা মিষ্টি মরিচ যেটাই বলেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। কম বেশি হতেই পারে কারো, সবাই তো আর একরকম ঝাল মিষ্টি খায় না। তো বানিয়ে ফেললাম সকাল সকাল আমের টক ঝাল মিষ্টি আমের আচার। টক ঝাল মিষ্টি 3টা মিলিয়ে আচারটা হয়ে গেল। মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে তারপরে
কৌটায় ভরে নেব। আচার বানিয়ে চুলার অবস্থা 12টা বেজে গেছে। এই যে দেখুন কি অবস্থা। সকালে আবার একটু তরকারিও রান্না হয়েছে আপনাদের ভাইয়াকে ভাত দেওয়ার জন্য। তো সব মিলিয়ে এই যে দেখুন আচারের ছিটা ছিটা এসেছে। যখন চুলা ডিম করে রাখা হয় তখন কিন্তু অনেক ছিটা ওঠে। তো এগুলো এখন পরিষ্কার করে নেব। তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল ওয়াজ দেবেন। সবাইয়ের দরকার আছে একটা লাইকের, সবাইয়ের ফুল ওয়াজের দরকার আছে, সবাই সব কিছুরই প্রয়োজন আছে। আমার যেমন প্রয়োজন আছে তেমনি আমি মনে করি আমার মতো অন্যান্য আপুদেরও, দিদিভাইদেরও, ভাইদেরও সবারই এই কাজগুলোর প্রয়োজন আছে। অতএব আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, তাহলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব, কেউই পিছিয়ে থাকবো না। হয়তো 2 দিন আগে আর পরে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো এই তো আপনাদের সাথে কথা বলছি আর এই তো আমার চুলাটাকে ক্লিন করে নিতেছি। তো আসলে কি গৃহিণীদের কিন্তু কাজের আর শেষ নেই, কমতিও নেই। ওই যে বললাম না, মরণ পর্যন্ত কাজ থাকবি। আমার একটা আপু সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করেছে, কিন্তু আপুর আইডির নামটা মনে নেই। আপু বলেছে আপু আমরা মরার সময়ও রান্না বান্না করে রেখে যাব। আপুর কমেন্টটা পরে হাসতে হাসতে শেষ। আসলে কথাটা ঠিকই বলেছে। দেখা যায় কি আমরা অসুস্থ হলেও ছেলেমেয়েরা শুধু মাকেই ডাকে আর অন্য কাউকে ডাকে না। মা যে অসুস্থ সেটা কিন্তু তাদের মনেই থাকে না বা তাদের কাছে ভালো লাগে না। যেমন আমার ছেলেমেয়েরা বলে আমি অসুস্থ থাকলে তাদের যদি খাবার না দেই, বলে তোমার হাতে খাবার না দিলে খেতে ভালো লাগে না। তারা, আমার মেয়ে তো একদম অন্যরকম, না খেয়ে থাকবে তারপরও নিজের হাতে নিয়ে খাবে না, বলে তৃপ্তি মেটে না, তুমি দিয়ে যাও। এই হইল অবস্থা ছেলে মেয়েদের। তো আসলে আপু সত্যি আমরা মরণের আগে মুহূর্তেও রান্নাবান্না করে রেখে যাব যদি পারি। আসলে সেটা তো আর সম্ভব না, এটা তো কথার কথা। যাই হোক, ওই যে শুনুন, রাস্তার পাশে বাসা হলে কিন্তু আরেক ঝামেলা। এই মোরগ, এই মুরগি, এই সবজি, এই মাছওয়ালা, এই তরকারিওয়ালা, এইভাবেই চলতে থাকে সারাদিন। এই তো সুন্দর করে চুলাটাকে ক্লিন করে নিয়েছি। এবার দুপুরে রান্না বান্নার আয়োজন করতে চলে যাব। তো আমাদের কিন্তু কাজ একটার পর একটা পরেই থাকে। তো মনে হয় যেন কাজে আমাদেরকে ডাকে। এই হলো আমাদের অবস্থা। আর এই তো বাহিরে আজকে রৌদ্র উঠেছে। আল্লাহ তাআলার কি অশেষ নীলা খেলা। গত রাত্রে কত ঝড় তুফান বৃষ্টি, আর এই তো সকাল হতে না হতেই মাশাআল্লাহ দিলে রৌদ্র উঠেছে। এসবই আল্লাহর ইচ্ছা, উনি যা চাইবেন তাই হবে। এই তো দুপুরের রান্নার জন্য এই যে এখানে কিছু ঢেঁড়স ক্লিন করে নিয়েছি। সকালবেলায় রাখা হয়েছে ঢেঁড়সগুলো। তো এখন এই তো সুন্দর করে কেটে নেব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ঢেঁড়স খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা তরকারি বলতে পারি। তো ঢেঁড়সগুলো এখন এই তো ছোট ছোট সাইজ করে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিতেছি। তো কার কার কাছে ঢেঁড়স খেতে ভালো লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে। এই যে সবজির মধ্যে ঢেঁড়স ভালোই লাগে, ভাজি বলেন আর রান্না বলেন। তো যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু ঢেঁড়স একটা ঠান্ডা সবজি। তো যেই সমস্ত সবজি ঠান্ডা ঠান্ডা আছে এই গরমের মধ্যে কিন্তু আমাদের সেগুলি খাওয়া উচিত।
এই তো আপনাদের সাথে কথা বলছি, আর এই যে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু একেবারেই কচি, তো আমার কাছে কচি ঢেঁড়সটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু একটু শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না। দেখবেন দুন্দুল, ঝিঙে, তারপরে চিচিঙ্গা, লাউ, জালি কুমড়, এগুলো কচিটাই কিন্তু খেতে অন্যরকমের একটা মজা। তো আগের বাসায় থাকতে তো আমি ছাদে ঢেঁড়স গাছ লাগিয়েছি, তা তো আপনারা দেখতেই পেয়েছিলেন। অনেকগুলো ঢেঁড়স ধরেছে, সেই বিচি আছে, কিন্তু এখানে হয়তো লাগানোর মতো তেমন কোনো প্রসেস নাই। যাও আছে ছাদের, আবার নাই, প্রাইভেট নাই, সেজন্য আমি ছাদে যাই না। তো সেজন্য আর লাগাতেও পারি না। তো বাড়িওয়ালা ভাবিকে সেই বীজগুলো দিয়ে দিয়েছি যে ভাবি আপনি লাগিয়ে নেন। অনেকগুলো লাল শাকের বীজও আনা হয়েছে, তো সেখান থেকেও ভাবিকে দিয়েছি, আর আমি কিছু টবে লাগিয়েছি, দেখি কতটুকু হয়। আসলে কি, নিজের হাতের সবজি যেমনই হোক কম বেশি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, টাটকা টাটকা। তো টাটকা সব জিনিসই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু কি আর করা, এটা তো আর নিজেদের বাড়ি নয় যে ইচ্ছে মতো লাগাবো করব। তো যাদের নিজেদের বাড়ি তারা করতে পারেন, ছাদের মধ্যে বা বারান্দার মধ্যে টবে একটু একটু করে লাগালেও দেখা যায় কি অনেক হয়ে যায়। এতে করে কিন্তু অনেক সময় কিন্তু বাজারঘাট থাকলেও, ঘরে টাকা পয়সা থাকলেও কিন্তু বাজার পাওয়া যায় না। কিছু কিছু সময় আছে এমন যে বাজারঘাট পাওয়া যায় না হাতের কাছে, তখন দেখা যায় যে ছাদ বাগানে বা বারান্দা বাগানে কিছু একটা থাকলে ওখান থেকে আমরা সেই দিনটা চালিয়ে নিতে পারি, তাই না? তা আসলে যে কোনো জিনিসই কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়াই যায়, এটাই হচ্ছে সত্যি কথা। ঢেঁড়সগুলো কাটাকাটি করে তো অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি, সব ধরনের মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে অল্প কিছু সময় একটু কষিয়ে নেব। তো তার আগে একটা কথা আমার আপুদের দিদিদের সাথে শেয়ার করছি, আজ কয়েকদিনই ধরে শেয়ার করব ভাবছি, কিন্তু ভিডিও করার সময় ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আর মনেই থাকে না। তা আমি কিন্তু দুজন আপুকে খুব খুব মিস করছি। এক হচ্ছে লাকি লাইফস্টাইল লাকি আপুকে। লাকি আপু কয়েক মাস ধরে ভিডিও দিচ্ছে না, জানি না আপু আর ভিডিও দেয় কি না। তো আমি তার পোস্টে গিয়ে নক করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, এখনো পর্যন্ত পাইনি। আরেকজন হচ্ছে সোনিয়া ডেইলি লাইফ সোনিয়া। তো সোনিয়া আপু তো আর করবে না, সে জানিয়ে দিয়েছে। তো লাকি আপুর কী হয়েছে জানি না। তো লাকি আপু কিন্তু আমার একেবারে পুরাতন চ্যানেল থেকেই আমার প্রথম বন্ধু ছিল। তা আপু কিন্তু আমাকে সব সময় ফুল সাপোর্ট দিত আমার জন্য, সবার সাথে শেয়ার করতো আমাকে সাপোর্ট করার জন্য। তো আপুকে কিন্তু খুব মিস করছি। জানি না আপু তুমি আমার ভিডিও দেখছো কি না, যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবা। আমি কিন্তু তোমাকে খুব খুব মিস করছি। যেহেতু এই 4 মাস ধরে আমার ফোন ছিল না, তো সেইভাবে আমি তোমার খোঁজ খবরও নিতে পারিনি। তো এখন যখন নিজের ফোনটা হাতে পেয়েছি, এখন খুঁজে খুঁজে আমি সবাইকে খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করছি। আর আমার কোনো আপু বা দিদি ভাইরা যদি লাকি আপুর সম্পর্কে কিছু জেনে থাকেন, অবশ্যই আমার কমিউনিটিতে একটু জানিয়ে দেবেন। আপু কি ভিডিও ছেড়ে দিয়েছে, নাকি আপু দেশের বাড়ি চলে গেছে, নাকি আপু কীরকম আছে জানি না। তবে যেখানেই থাক, যেভাবেই থাক, সব সময় দূর থেকে দোয়া করছি সেজন্য পরিবার পরিজন নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। তাই তো চিংড়িগুলো কষিয়ে এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢেঁড়সগুলো নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। আর এই তো পাশের চুলায় একটু টমেটো দিয়ে পাঙ্গাস মাছ একটু
বোনা বোনা টাইপের করে নিলাম। তো হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে ধনিয়া পাতাগুলো একদম টাটকা। তো এই রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে ঢেঁড়স হইতেছে। আর এই তো এদিকে ঢেঁড়সটা প্রায় হয়ে গেছে। ঢেঁড়সে কিন্তু জল দেব না, এই তো। আর ঢেঁড়স কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না। আমি কিন্তু একেবারেই জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও ডেকে এই রান্নাটা করে নেব। ঢেঁড়স যত বেশি নাড়াচাড়া করবেন ততই কিন্তু ঢেঁড়সের লোটটা বেরিয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেঁড়স রান্না করতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। আর এই যে লোটের একটা ব্যাপার, সেটা কিন্তু মোটেই হয় না। এই তো এখন ঢাকনা লাগিয়ে একেবারে শুকনো করে নেব। এইভাবে ঢেঁড়স চচ্চড়ি করলে ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে। এই তো ঢেঁড়সটা হয়ে গেছে, একবারে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আর ঢেঁড়সগুলো একদম মজে গেছে, এই যে দেখুন। আর সবগুলো ঢেঁড়স কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে। তো এইভাবে চিংড়ি দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করলে খেতে কিন্তু বেশ লাগে। আমার রান্নাও শেষ অলরেডি, জহুরের আজানও দিয়ে দিয়েছে। এখন এই তো আচারগুলো তো অনেক সময় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, আচার নামিয়ে তো এত সব কাজ বাজ করে নিলাম। এত সময়ের মধ্যে অলরেডি একেবারে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দুইটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারগুলো সুন্দর করে একেবারে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো কাঁচের জারগুলো যে জারে আপনি আচার রাখবেন, সেই জারটা কিন্তু সুন্দরভাবে পরিপক্ক করে নিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। এই যে আগে নিচে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এই যে, তাহলে কিন্তু আচার ভালো থাকবে। আর আমি কিন্তু ভিনেগার ব্যবহার করি না, আমার আচার কিন্তু ভিনেগার ছাড়াই ভালো থাকে। আর আমি ফ্রিজেও রাখি না, আমি বাইরেই নর্মালি রাখি। শুধু কয়েকদিন পর পর একটু রোদ্রে দেই। রৌদ্র দেওয়া হয় না, তার আগেই খাওয়া শেষ হয়ে যায়। আমাদের বাসায় কিন্তু প্রচুর আচার খাওয়া হয়। এই তো এখন দুইটা কাঁচের জারে ভরে নিচ্ছি। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।